হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি। আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। সেই জন্যে ভালো কথা বলে তো লাভ নেই। আগের ভিডিওটা কেউই দেখোনি, ওই জন্যে আগের ভিডিওতে বলেছিলাম কিভাবে মেয়েরা মেয়েদের মুখ দিয়ে ধর্ষণ করে। তোমাদের অনেক কথাই বলেছিলাম, কিন্তু আগের ভিডিওটা কারোরই খুব একটা পছন্দ হয়নি, বুঝতেই পারছি। তো এলাম আবার পিএনপিসি করতে, কন্ট্রোভার্সি করতে। তো ব্যাপারটা হচ্ছে যে বেচারা মেয়ের ভিডিওটা দেখলাম, বুঝতে পারছো, কন্টেন্ট করতে পৌঁছে গেছে, সুযোগ পেয়েছে, কন্টেন্ট করবে না, পাতানো দিদি ওখানে পৌঁছে গেছে। প্রথমে গিয়েই ওর মেন তো কাজ হচ্ছে টিনাকে ঠেস মারা। ব্যাপারটা হচ্ছে যে হঠাৎ দেখি ভিডিও করছে, কিছু ওর রং ঢং তো অনেক কিছু করে, ঘোমটা দেয়, টিকলি লাগায়, পাগলামো করে, সে তো ঠিক আছে। তারপর টিনার দেখা দেখি সবুজ চুড়ি পরে হাতে বসে রইলো, ডান হাতে খানিকটা সবুজ চুড়ি পরেছে, বুঝতে পারছো। মানে কি বলবো, তোমরা বুঝতেই পারছো ব্যাপারগুলো। আচ্ছা, গিয়ে কেক চাইলো, মানে সব সময় খালি একটা ঠেস মারার চেষ্টা। তার মানে বুঝতে পারছো, গাঁট ছড়াটি কে খুলে দিয়েছে। এই কথাটা সে ব্লগার দিদিও বলেছিল, আর বাচ্চার মাও বলেছিল, বুঝতে পারছো, গাঁট ছড়াটি কে খুলে দিয়েছে। দেখো, আচ্ছা, কিসের কেক তার দরকার না, টিনা বিতাড়িত হবার যে বর্ষ উদযাপন হয়েছিল, মানে সংসার ভাঙার অ্যানিভার্সারি হয়েছিল, সেই কেক হয়তো এই সংসার ভাঙার দিনে কেক কাটার আইডিয়াটা এই দিয়েছে, হতে পারে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো অনুমান করে নিতে হয়, ঘন্টা দিদা বলেছে, তো অনুমান করে বলছি হয়তো এই দিয়েছিল, বুঝতে পারছো। আর গেই ঠেস মারা শুরু হয়ে গেল। আর কিরম পরিবারের ছিঁড়ি গো, কি পরিবারের ছিঁড়ি। মানে দেখো, সেদিন বউ তাড়ানোর অ্যানিভার্সারি পালন করছে, মা এক গাল হেসে সোফায় বসে বসে তারিফ করছে যে ছেলে নোংরামো করছে, আমি প্রাউড মাদার, যে কত নোংরা ছেলে আমি পয়দা করেছি, আর তত নোংরাভাবে আমি তাকে মানুষ করেছি। আজকে শ্বশুরের কথাবার্তা শুনলে, ভঁড়ি নেই তবু কোমর দুলিয়ে এরাম এরাম করতে হবে, এগুলো কাকে বলা হলো? এগুলো টিনাকে বলা হলো। সকালবেলা ঘুম থেকে উঠেই ও শরীরচর্চা দেখায়, মানে শ্বশুর কিরকম দেখালো দেখলে, আমার ভঁড়ি নেই তবু কোমর দুলিয়ে দেখালো যে এইরাম এইরাম করতে হবে। টিনার বাবার কোমরের পোর্শনটা আর নিচের পোর্শনটা তুলে একটা নোংরা বড়ি থামনেলে দিয়েছিল, তাই বুড়ো মানুষটার যে কোমর দোলানো, এটা লোকের চোখে পড়ছে না। ভাই বউ না, ছেলের বউকে খোঁটা দিতে গিয়ে কোমর দোলানো লোকের চোখে পড়ছে না। আচ্ছা, আমার চোখেই কেন পড়ে কে জানে। বাচ্চাটার প্রতি যে কি অযত্ন হচ্ছে। মিষ্টি অনেক খেয়েছো বলা হলো, কিন্তু থালা ভর্তি মিষ্টি দেখলাম তো। যখন ডিশটা তুলে নিয়ে যাচ্ছে, ডিশে পুরো ভর্তি মিষ্টি। বাচ্চাটা শুধু কথা বলে, বাচ্চাটা খায় না। লক্ষ্য করে দেখবে, সব জায়গায় থালা নিয়ে বসে আগ্রহ করে, কিন্তু খায় না কিছু। আজকে ইলিশ মাছের একটা তরকারিতে যতবার হাত দিতে যাচ্ছে, তাকে ওটা নিতে দেয়া হবে না। মানে কি, ওটা হয়তো খেতে দেয়াই হবে না, ক্যামেরা সরে গেলেই বাটি শুদ্ধ সরিয়ে নেওয়া হবে। বাচ্চাটা দুবার তিনবার নিতে গেল। সে যখন ওটা মাছ খেতে ভালোবাসে, টিনা দুপিস করে মাছ খেতে দিত বলে জ্বলন রাগারাগি করতো, শুনেছি নাকি, দর্শকরা বলছেন, কমেন্ট বক্সে আছে। ভাত খাও তো মাছ খাওয়াবার কি আছে, এরকম নাকি ওনারা শুনেছেন ব্লগে, ওনাদের কথা। আমিও তো টিনার পুরো ব্লগ দেখেছি 5 বছর ধরে, কোথাও কোথাও হয়তো বলেছে, আমার মনে নেই, ওনাদের কিন্তু সব মনে থাকে। তো যাই হোক, মাছটা যতবার নিতে যাচ্ছে ততবার তাকে নিতে দেয়া হলো না। ডাল খাও, পটল ভাজা খাও, বাচ্চা পটল ভাজা দিয়ে খেতে পারে? আচ্ছা, সেটা আবার তাপ্পি দেয়া হলো, ওর খাওয়া হয়ে গেলে মা ওকে আলাদা করে খাইয়ে দেয়, আমরা সবাই জানি ও নিজে খেতে পারে না। এগুলো তো তাপ্পি দেয়া কথাবার্তা। আরে ভাই, যদি নেচারেই এটা থাকে, কালকে এগরোল খাওয়ার সময় দেখলে ঠাম্মিকে পছন্দ করছে না, ঠাম্মির দেয়া খাবার খাবো না, কারণ সে খাওয়াতে ডিপ্রাইভেশন করে, সে খেতে দেয় না প্রপারলি। টিনার সঙ্গেও এটি হতো। বহু ব্লগ আছে, থামনেলে দিয়েছে কি, ভালো মন্দের নামে শাশুড়ি পান্তা খাওয়ালো। বাপের বাড়ি থেকে আসার পর এতদিন পরে এলাম, ভালো মন্দর নামে শাশুড়ি পান্তা খাওয়ালো। তো ওখানেও তাই, ওই এগ রোল নিয়ে কিছু হয়তো বলেছে, যে এখন খেতে দেবো না, তোকে দেবো না, পরে খাবি, এরকম কিছু বলেছে, তাই ছেলের রাগ হয়েছে, বুঝতে পারলে। ওটার বাবা মরে দিলে তবে খাবে। কালকে দেখলে খাওয়া নিয়ে ঠাম্মির সঙ্গে লাগে ছেলেটার। কেন গো, দাদু ঠাকুমা তো খাবার মুখে গুজে গুজে দেয়।
ছেলেটা কি কপাল করে জন্মেছে কে জানে, এখানে এইভাবেই ওর কাটবে জীবনটা। তো যাই হোক, মিষ্টি অনেক খেয়েছো বললো, কিন্তু মিষ্টির প্লেটটা পুরো ভরা ছিল যখন তুলে নিয়ে গেল দেখলে। তো মাছটা তো নেওয়া হলো না, ভাজা মাছ আছে। ও বললো বাচ্চাটা, আরে বাস ভাজা মাছ আছে, বাবার জন্মে প্রথম ভাজা মাছ দেখেছে। জ্বলনের কথা শুনে তো তাই মনে হলো, ওই জন্য টিনার খাওয়া দাওয়া দেখে অত জলে, খালি খাওয়া আর শোয়া, খাওয়া আর শোয়া। অত খাচ্ছে দেখলে একটা কিপটে জ্বলবে না, ঠিক তাই। আরে বাস ভাজা মাছ, বাবার জন্মে বোধহয় জীবনে প্রথম ভাজা মাছ দেখলো। তো ভাজা মাছটা ছেলে খাচ্ছিল, তুলে নিল নিজের পাতে। দেখলে সেটা, ছেলেটা মাছ খেতে ভালোবাসে, তাকে আগে খাইয়ে দিয়ে নিজে খা। তা নয়, ছেলেটা খানিকটা খেয়েছে, সেটা তুলে নিজের পাতে নিয়ে নিল। এবং ওই বাটিটি যে ক্যামেরা সরে গেলেই সরে যাবে, সে আমি গ্যারান্টি দিতে পারি। যতবার ছেলেটা হাত বাড়াচ্ছে, কিছুতেই তাকে ওই মাছটা তুলে খেতে দেবে না, কিছুতেই তাকে ওটা খেতে দেবে না। খালি বলছে আগে ডাল খাও, পটল ভাজা খাও। মানে তুমি ডাল পটল ভাজা খাও, ইলিশ মাছ তুমি খাবে, ওগুলো তো আমরা খাবো। না হলে বাচ্চার হজমের গন্ডগোল হয়। বাচ্চার হাতে কোনোদিন একটা ফল দেখেছো, দুধ খাওয়াতে দেখেছো বাচ্চাকে? যাই হোক, বাদ দাও, তার বাচ্চা সে বুঝবে। এত বলেও যখন উন্নতি হচ্ছে না, তার মানে প্রবলেমটা হচ্ছে জন্মগত প্রবলেম। ও হাজার বলো, কোনো কিছুতে কিছুই হবে না। প্রমাণ হচ্ছে আমার কথা যে ভুল নয়, তার প্রমাণ হচ্ছে বাচ্চাটার রোগ দেখছো। প্রথমে হলো ইমিউনিটি ডিসঅর্ডার, এই বয়সেই বাচ্চার পুষ্টি শরীরে লাগে, এই বয়সেই বাচ্চার ভেতরে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, যেটা সে সারা জীবন ক্যারি করে। এই বয়সে যে খাওয়ানো দাওয়ানো হয়, সেটা আমাদের বয়স পর্যন্ত ক্যারি করে। এই যে এত ঘুরে বেড়াচ্ছি, নজর না লাগে, এত কাজকর্ম করছি, কোনো কিছুতে সহজে কাবু করতে পারে না, রোগ জীবাণু সহজে অ্যাটাক করতে পারে না। তার কারণ কি? ছোটবেলায় বাবা মা যে টেক কেয়ারটা আমাদের করে গেছেন, ফল দুধ মিষ্টি মাছ মাংস খাইয়ে গেছেন, রক সলিড একটা চেহারা বানিয়ে দিয়ে গেছেন ওনারা। সেই চেহারা নিয়েই তো আজকেও করে খাচ্ছি, বুঝতে পারছো? সেই শরীর নিয়েই আজকেও করে খাচ্ছি, তাই জন্যই এত খাটতে পারি, তাই জন্যই এত ঘুরে বেড়াই। অথচ বলবো না বেশি, বাবা নজর না লাগে। তো যাই হোক, তো এই বয়সে বাচ্চাটার একটা অত্যাচার হচ্ছে আমার মনে হচ্ছে, তাই বলি, না হলে আমার কি এসে যায়, বুঝতে পারছো তো? কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে বলি, তবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে সমালোচনা করা দরকার, কিন্তু ব্যাপারটা হচ্ছে বাচ্চার কথাটা কিন্তু আমি মন থেকে বলি, কারণ আমি চাই বাচ্চাটা একটু ভালো খাক, দেখ ওর শরীরটা ভালো হোক, ওর শরীরটা সুস্থ হোক। বাচ্চার এই বয়সের বাচ্চার হজমের গোলমাল কেন হবে? এই বয়সের বাচ্চা এত দৌড়োদৌড়ি করে, এত অ্যাক্টিভ করে, এত অ্যাক্টিভিটি করে, যে এত অ্যাক্টিভ থাকে যে তারা যা খায় তাই হজম হয়, তাই না? হজমের গোলমাল মানে পিত্তি পড়ে যায়, অম্বল হয়ে যায় বাচ্চাটা। যাই হোক, তো আজকে খাওয়া দেখে আমার খুব খারাপ লাগলো, কারণ মিষ্টি প্রচুর খেয়েছে বলছে, অথচ মিষ্টির প্লেট ভরা। বাচ্চাটা ভাজা মাছটা খাচ্ছিল, তুলে নিজের পাতে নিয়ে নিল, সেটা দেখলাম। আর বাচ্চাটা মাছ খেতে ভালোবাসে, ইলিশ মাছের তরকারিটা যতবার হাত দিতে যাচ্ছে ততবার বলা হচ্ছে ওটা পরে, ওটা পরে, আগে ডাল খাও, মাছ পটল ভাজা খাও, পরে আমরা ক্যামেরা অফ হয়ে গেলেই ওটা সরিয়ে নেবো, তুমি ডাল পটল খেয়ে উঠে যাও। আমার তো এটাই মনে হলো। এবার দেখা যাক, বাচ্চারা যদি 2 পিস মাছ খেতে পায় তো খুবই ভালো, আমার সব থেকে বেশি ভালো লাগবে। কিন্তু ভাজা মাছটা যে বাপ তুলে নিল সেটা বোঝাই যাচ্ছে, ঠিক যেরকম 10 লাখ টাকা তুলে নিতে চেয়েছিল, তুলতে পারেনি, মা আপত্তি করেছিল বলে। ঠিক আছে, আচ্ছা, এখানে হচ্ছে প্রচণ্ড লোভ আবার প্রমাণ পেল, আবার প্রমাণ দিল কি লোভ। তবে গিফটের খুলে আজকে গিফটের জায়গায় নাড়ু পেয়েছে, সেই নাকের বদলে নরুন পেলাম টাকডুমা ডুমডুম। আজকে জ্বলন লোভীর নাকটি কেটে গেছে। এটা কি গো, এটা কি গো? কলাই একদম ভরে গেছে, হাতের কলাইটা এইখানটা ভরে গেছে, কত রাখি কপালে ছিল তাই। হ্যাঁ, বউ বেচেছো, বউকে তাড়িয়েছো, সেই বউ বেচার অ্যানিভার্সারি হয়েছে, সেই দুঃখেই তো বোনগুলো হয়েছে। আহা, বউ ছেড়ে দিয়ে চলে গেছে, সেই দুঃখেই তো তোমার বোনগুলো হয়েছে। ওই 5 বছর আগেও তো কেউ ছিল না, বা 5 বছরের মধ্যে তো কেউ ছিল না। আর দিদিকে তো তুমি এমন কাণ্ড করে রেখেছো, আছাড় মেরেছো দিদিকে এমনভাবে মুখ দিয়ে, যে দিদি তো তোমাকে না ফোঁটা দিতে পেয়েছে, না তোমার হাতে রাখি বাঁধতে পেয়েছে। নিজের দিদি গেল বয়ে, পর হলো আপন। কোথাকারকে একটা পাতানো মহিলা, যার সঙ্গে বিজনেস সম্পর্ক, যে কন্টেন্ট করতে আসে, সে রাখি বাঁধতে এসছে, নিজের দিদিকে বেঈমান বলে গালি দিচ্ছে। আর আহা, বুড়ো দাদুর আজকে কোমর বেঁকানো দেখে
ছেলের বউকে খোঁটা দিচ্ছে, ভুঁড়ি নেই তবু কোমরটা এইরকম করতে হবে। টিনা ঠিক দেখিয়েছে ওই জিনিসটি ব্লগে। তার মানে এরা সপরিবারে টিনার ব্লগ দেখে, বুঝতে পারছো? মানে প্রচন্ড বাজে লাগে এর ব্লগটা দেখতে। মানে এই ব্লগ থেকে কি শেখার আছে বলো তো? কি শিখবে? যে আপনজনদের তাড়িয়ে দিয়ে পরকে নিয়ে নাচো? সেই যে কি কথা আছে না, ঘর জ্বালানি পর ভোলানি। নিজের দিদি গেল বয়ে, তাকে একটা দিদি প্রণাম নিয়েও এই কথাটাও হয়তো যায়নি হোয়াটসঅ্যাপে, বুঝতে পারছো? এটা কোথাকার কে মহিলা ভাড়া করা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাকে ডেকে রাখি পরানো হচ্ছে, বুঝতে পারছো? আর সে যখনই আসে একবার করে ঘটকালির কথা বলে, আর এবার 32 অল আউট করে হাসতে থাকে। ঘরে বসে গল্প করে। কি হিন্ট দিল পাতানো দিদি? মানে পেঁচানি ওইখানেই আছে, বুঝতে পেরেছো? পেঁচানি যে বাড়িতে আছে তার হিন্টটা দিয়ে গেল। অ্যাকচুয়ালি একে নিয়ে চর্চা হয় না, বুঝতে পারছো? আমি আগের ভিডিওতেও বলেছি যে নেগেটিভ পাবলিসিটি অলসো আ পাবলিসিটি। তো ওই নেগেটিভিটি ছুঁড়ে দিয়ে গেল। আরে পরক্রিয়া হোক নিজক্রিয়া হোক, মানে যার সম্মান নেই তার আর অসম্মানের কি ভয়, বুঝতে পারছো তো? মানে উলঙ্গের নেই বাটপাড়ের ভয়, যার শরীরে বস্ত্রই নেই তার থেকে চোর কি চুরি করবে, এর অবস্থা হচ্ছে তাই। বাস এর শুধু পয়সা পয়সা পয়সা। পাতানো দিদি পয়সা রোজগারের ব্যবস্থা করে দিয়ে গেল, কন্ট্রোভার্সি ছেড়ে দিয়ে গেল, বুঝলে না? ঘরের মধ্যে ঢুকে গল্প করে, ঘরের মধ্যে ঢুকে গল্প করে। যাকে দেখে বলছে, মানে ঠাকুমা নাতির ব্যাপার বলছে, ব্যাপারটা তো তা নয়। বলা হলো আমাদের তোমরা এটা নিয়ে কন্ট্রোভার্সি করো। মানে সবাই জানে ওখানে পেঁচানি আছে। দু কারণে ঘাপটি মেরে আছে। এক হচ্ছে গ্রামের লোক, গ্রামের লিভিং চলে না। আর দ্বিতীয় হচ্ছে সতা সাজে তো মুখ মুছে। আর আসানসোলে গিয়ে কুলুকুলু করার পরও এই সতার অন্যরা নোংরামো করছে, সবাই নোংরামো করছে। শুধু পৃথিবীতে এই হচ্ছে এক সতা। আর ওই পাতানো মহিলাটা যে গেছিল সেও বিরাট সতী। এই সতা সতীর ভান্ডা কিন্তু খুলছে, শুনছো তো? আচ্ছা, ওর সম্বন্ধে একটু কথা বলিনি। সতীর কথা যখন উঠলো, এই সতীকে ছেড়ে দিই কি করে? হ্যাঁ গো, চ্যাট করে সে স্যারই হোক আর স্যারের বাপই হোক, একটা গৃহবধূ তাকে বলবে যে 49 টাকার মেরে দিন তো, মানে মেরে দিন মানে ওই রিচার্জ মেরে দিন তো। 49 টাকার রিচার্জ মেরে দিতে একটা বাইরের লোককে বলবে, হাজব্যান্ডকে বলে না কেন? একটা গৃহবধূ তার সম্মানে লাগে না যে একটা পয়সা আমি বাইরের লোকের থেকে নেব কেন? বাইরের লোকের থেকে নেব কেন? একটা পয়সা যদি নিই তাহলে আমি আমার স্বামীর থেকে নেব। এ কি ধরনের জিনিসপত্র? তারপর লাইফ সম্বন্ধে তো শুনলাম, এ বলছে 5 মাসের সম্পর্ক, সে বলছে 1 মাসের সম্পর্ক। বিপথে গেলে না এইগুলোই হয়। ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের মধ্যে কেউ যদি অনহরা থাকো, মানে আনম্যারিড থাকো, ছোট ছোট মেয়ে, তারা কিন্তু এইগুলো দেখে শিখে নিও। আমার ভিডিও দেখছো এমন কেউ যদি থাকো, বা বাচ্চা মানে এখনো বিয়ে টিয়ে হয়নি, তারা কিন্তু এই জিনিসটা শিখে নিও। বিপথে গেলে তার ফলটা কখনোই ভালো হয় না। একটি মেয়ে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, লঘু পাপে গুরুদণ্ড, বুঝতে পারছো কিরম ভাবে হচ্ছে তার? দেখো, সে যেখানেই যাচ্ছে তার পেছনে লোক লাগছে, বুঝতে পারছো? সে যেখানেই যাচ্ছে তার গায়ে কাদা ছেটানো হচ্ছে, তার সঙ্গে যে আসছে তাকে চরিত্র খারাপ করে দেয়া হচ্ছে, বুঝতে পারছো? তো সেই জন্যেই বলছি বিপথে যেও না। আজকে এই মহিলাকেও দেখো, 2 বাচ্চার মা। এই মহিলা দেখো কার সঙ্গে একটা চ্যাটিং করে 49 টাকা রিচার্জ করে দিতে বলেছে। সেই স্যার হোক, হাতি হোক, আর হাতির বাবাই হোক, সে বাইরের একটা পরপুরুষকে কেন বলবে 49 টাকা রিচার্জ করে দিতে? তার যদি মেসেজই করতে হয়, ওই মেসেজটা হাজবেন্ডের কাছে গেল না কেন? আমার তো বাবু প্রচন্ড ইগোয় লাগে। বিয়ের আগে বাপি দিত, মানে আমার বাবা দিতেন, এবং বিয়ের পর আমার দেন আমার হাজবেন্ড। অন্য কেউ দিলেও তো নেব না, কেন নেব? আমার শাশুড়ি মা বুড়ো মানুষ, ওই রকম, তখন কত 60-এর উপর বয়স নিশ্চয়ই হয়ে গেছে। আমার শাশুড়ি মাকে একটা ওষুধ দিয়েছিল, তো সেই ওষুধটা হচ্ছে, যাকে ওষুধের ডেসক্রিপশন এখানে দিচ্ছি না, সেই ওষুধটা আমার শ্বশুরবাড়ির এলাকায় পাওয়া যেত না। আমার শ্বশুরমশাই কলকাতা থেকে আনাতেন সেই ওষুধটা। আর আমি যেহেতু কলকাতাতেই থাকি, আমার বাপের বাড়ি কলকাতায়, সুতরাং আমি শ্বশুরবাড়িতে একবার গেছি, গিয়ে ফিরে আসবো, পরের দিন যাবার ব্যবস্থা আছে। শ্বশুরমশাই পৌঁছে দিয়ে যাবেন বাপের বাড়িতে। তো সন্ধেবেলা আমি, মা আর বাবা, মানে আমি, আমার শাশুড়ি মা, আমার শ্বশুরমশাই গল্প করছি। তা মাকে বললাম, মা আপনার ওষুধটা তো কমে এসছে দেখছি, আমি এর পরের বার যখন আসবো ওষুধ নিয়ে আসবো।
কারণ যেহেতু ওটা ওই অঞ্চলে পাওয়া যায় না, বাবাকে দেখেছি কলকাতা থেকেই আনান, সুতরাং আমি কলকাতাতেই থাকি, আমি ওষুধটা নিয়ে আসবো অফার করেছিলাম। বাবা এই মা সঙ্গে সঙ্গে কি বললেন জানো, ওটা তোমাদের বাবাই নিয়ে আসবেন। আমি তো ছেলের বউ, আমার তখন আমি চাকরিও করি না, ছেলেটা সবে হয়েছে, বুঝতে পারছো তো। আমার টাকা মানে তো ছেলে বিদেশ থেকে যে টাকাটা পাঠাচ্ছে সেটাই ওনারই সন্তানের টাকা, কিন্তু তবু ওনার গায়ে লেগেছে, ওটা তোমার বাবাই দিয়ে এনে দেবেন। এবং শ্বশুরমশাই পাশ থেকে বললেন যে আজকাল এখানেও পাওয়া যাচ্ছে সৌমিক, তুমি চিন্তা করো না। বুঝতে পারছো, সম্মান এই জিনিস। মেসেজ করেই অন্য লোককে যদি 49 টাকা রিচার্জ করতে দেয়া হয়, ওই মেসেজটা স্বামীর কাছে গেল না কেন ভাই? তোরা অন্য লোককে কি করে বলিস রে? মানে নোংরামোর একটা চূড়ান্ত ব্যাপার আছে, মানে সত্যি মাইরি। আমি একটু কথা স্লো বলি বলে এ আমাকে মাতাল বলেছিল। মানে যারা এইরকম হয় না, তাদের মুখের ভাষাও এইরকম হয়। ওই তো বলি না যে ওয়াইটিতে লোকে মুখ দিয়ে ধর্ষণ করে অন্য মহিলাকে। আজকে ওয়াইটির দাদা যেটা বললেন সেটা ঠিক কথাই বলেছেন। আচ্ছা, ফিরে আসি জ্বলনের কথায়। মানে লোভ চকচক করছে, গিফট গিফট গিফট। তা গিফটে তো নাড়ুদের ঠেকিয়ে ছেড়ে দিয়েছে, আমি দেখলাম। আর মিষ্টি টিষ্টি কি এসছে আমি অত ভালো করে দেখিনি। তো জ্বলনের ব্লগ থেকে কি শিখলাম? এ বলে না পরকিয়া দেখতে যাও, কি শেখো ওখানে? তাই এর ব্লগ থেকে কি শেখা যায়? বুড়ো বাপকে অন্য জায়গায় ফেলে রাখবে, বউ বেচবে, বউ বিক্রি করবে, ছেলে বিক্রি করবে, ছেলেকে খেতে দেবে না, ছেলের যাতে হজম না হয়। দ্বিতীয় কথা, ছেলের যাতে ইমিউনিটি ডিসঅর্ডার হয়। বুঝতে পারছো, ছেলেকে মা কিভাবে ট্রিট করছে সেটা তুমি একটু দেখো, তুমি তো তার বাবা। দ্বিতীয় কথা হচ্ছে যে বাবার ঠাঁই হয় না মার্বেলের বাড়িতে, দিদি আসে না, দিদি ভাইফোঁটা পড়াতে পারে না। দিদি একদিন ব্লক করে বলেছিল বাপের বাড়ি এলে মনটা খারাপ হয়ে যায়, আমি ফোঁটা দিতে পারি না। কিন্তু সেই নিয়ম ভেঙে দালালের কাছে গেছিল রাখি বাঁধতে, না ভাইফোঁটা নিতে, সেই পারিবারিক নিয়মটা ভেঙে। অথচ ওই পারিবারিক নিয়মে দোহাই দিয়ে ওর স্ত্রী যখন কনসিভ করেছিল, 1.5 বছর পরে মেয়েটাকে বাপের বাড়ি যেতে দিয়েছিল। কারণ ওদের পরিবারের নিয়ম নাকি হচ্ছে বাচ্চা পেটে থাকাকালীন মেয়েটাকে বাপের বাড়ি যেতে দেবে না, এবং বাচ্চা যতক্ষণ না 6 মাস পূর্ণ হচ্ছে সেই মেয়ে বাপের বাড়ি আসবে না। মানে কি, বাপের বাড়ি চলে গেলে তাকে দিয়ে তো কাজগুলো করানো যাচ্ছে না। প্রেগনেন্ট অবস্থাতেও তাকে ঝাড়ু হাতে ঘর ঝাড় দিতে দেখেছি, অথচ এই অকৃতজ্ঞটা বলেছে সে খেত আর ঘুমতো। অ্যাকচুয়ালি ওর খাবারের ওপরের বড় লোভ, ছেলের পাত থেকে মাছ ভাজা তুলে খেলো, আমি আজকে দেখলাম। তো নিজের দিদি নয়, বউ পালিয়ে যাবার, বউ চলে যাবার অ্যানিভার্সারি পালন করে, আর ভাড়াটে লোক ডেকে রাখি বাঁধে তার হাত থেকে। তাহলে এর ব্লগ থেকে দর্শক বন্ধুরা দেখে কি শেখো তোমরা? যে ঘর জ্বালানি পর ভোলানি, নিজের লোক নিজের নয় পরকে ডেকে, আর তাও কিরম পর যে স্বার্থ সিদ্ধি করে দেবে। যেমন এসে একটা কন্ট্রোভার্সি দিয়ে গেল, ঘরের মধ্যে কিন্তু এ গল্প করে। চলো বসে যাও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, বসে যাও, ওই লাইনটাকে থামনেলে দিয়ে ঘরের মধ্যে গল্প করে। তার মানে কি, জ্বলনের পাতানো দিদি বলে গেল যে পেঁচানি ওখানেই আছে, কায়দা করে কন্ট্রোভার্সি দিল একে চর্চায় রাখার জন্য। তো এইরকম মানুষ ডেকে সম্পর্ক রাখো, বুঝতে পারছো, যার থেকে তোমার স্বার্থ সিদ্ধি হবে। আর ওই বয়স্ক মানুষটাকে আজকে খেতে দিল দেখে ভাবছো না না ওগুলো কন্টেন্ট এবং প্রচার। ওই যে খালি হাতে গিয়ে কালকে ঠুসে এলো অন্য লোকের বাড়িতে, বুড়ো বাপকে বাড়িতে ফেলে। এর ব্লগ দেখলে এইগুলো শিখবে কি করে বাপের থেকে সব সম্পত্তি লিখিয়ে নেবার পর, দিদিকে বঞ্চিত করে সম্পত্তি লিখিয়ে নেবার পর বাবাকে কিভাবে ব্রাত্য করে দিতে হয় সংসারে, অকেজো বাসনের মতো ফেলে দিতে হয়, ফুটো থালার মতো বাতিল করে রাখতে হয়, বাবাকে দিয়ে কাজ করাতে হয়। ছেলেটা বললো না, ছেলেটা তো বাবা যা দেখছে, বাবা যা বলছে তাই শিখবে। বললো না যে ভালো করে কাজ করো, নাহলে খেতে দেবো না। এর ব্লগ যদি দেখো, সমাজের যে লোকগুলো দেখবে তারা এই শিখবে যে গুরুজনকে কিভাবে অত্যাচার করতে হয়, অবজ্ঞা করতে হয়। ছোট্ট শিশুর খাবারে ধ্যান দিতে হয় না। এখন তো অনেক হয়েছে, এই যে চকলেট ফকলেটগুলো দিল না, এগুলো রেখে দেবে, পচিয়ে ফেলবে, বাচ্চাটাকে দেবে না। এর আগে আমরা দেখেছি চকলেট পচে গেছে, বাচ্চাটাকে দেয়নি, যাকে তাদের বাচ্চা তারা বুঝে নেবে। বুঝতে পারছো, বাচ্চার জন্য বাচ্চার মা এবং বাচ্চার বাবা সমানভাবে দায়ী। সুতরাং বাচ্চাটার ওয়েলফেয়ারের জন্যে, বাচ্চাটার ভালো মন্দের জন্যে বাচ্চার মা এবং বাচ্চার বাবা সমানভাবে দায়ী। তাদের একটু চিন্তা ভাবনা করা উচিত, এবং তাদের চোখটা খুলে দেওয়ার জন্যই কিন্তু ভিডিওতে এতবার করে বলি যে ওগো বাচ্চাটার দিকে একটু তাকাও।
পৃথিবীতে তোমরাই তো এনেছিলে, তাহলে যতদিন না ও নিজের দায়িত্ব নিতে সক্ষম তোমরা রেসপন্সিবল তার জন্যে। যাকে তাহলে জ্বলন যে বলে না যে ওর ব্লগ দেখলে কি শিখবে, মানে ওই স্ত্রীর ব্লগ দেখলে কি শিখবে, পরকীয়া শিখবে। তার ভিডিওতে তো আমি পরকীয়া করার কোনো মেটেরিয়াল পাইনি। হ্যাঁ, কালকের ভিডিওতে ওই ব্যাংকে যাবার কথাটা শুনলাম, আর আজকে দেখলাম সে ব্যাংকে গেছে, এইটাই দেখলাম তো। আর রোজ নামছা, এখানে পরকীয়ার কোনো ছিটে ফোটো পেলাম না। কিন্তু এর ভিডিও দেখলে তোমরা বাড়ির লোককে কিভাবে অযত্ন করতে হয় সেটা পারফেক্টলি শিখে যাবে, এবং পরকে নিয়ে কিভাবে নাচতে হয়, এবং যে সে পর নয়, গরিব দুঃখী তাকে ডেকে ডেকে খাওয়াও, বা দু চারটে দান করো, বা কোনো আত্মীয়র বাড়িতে গেলে কিভাবে গিফট নিয়ে গেলে, যার সঙ্গে দেখা করতে গেলে তার জন্য ভালো দোকান থেকে মিষ্টি বা শাড়ি নিয়ে গেলে, সেসব নয়। কিভাবে লোকের বাড়িতে খালি হাতে গিয়ে একবারে গলা অব্দি ঠুসে আসা যায়। আচ্ছা, কালকের ভিডিওতে তোমরা এটা নোটিস করেছো কি, যখন ক্লিন সেভ হয়ে এসে কথা বললো তখন যেন কথাগুলো কিরকম জড়িয়ে জড়িয়ে যাচ্ছিল, মনে হয়নি যেন মধুরস পান করে এসছে, কথা বলতে পারছে না, এলিয়ে এলিয়ে যাচ্ছে? আমার কিন্তু খুব মনে হয়েছে। তো যাই হোক, ও একটা রুটি খাবে কালকে বলল, আর ছেলেটাকে কি বললো, তোমাকে তো আমি একটা রুটি দেবো। আহা, একটা রুটি দিচ্ছে মানে অস্কার দিচ্ছে, মানে কার কথা বলছি তোমরা বুঝতেই পারছো। মানে এই বাড়িতে এক হাতা ভাত বা একটা রুটি দেয়া মানে বিরাট উপকার করা, বুঝতে পারছো কি পরিবার। সত্যি শ্বশুরের ওই কোমর দোলানো দেখেই আমি বুঝতে পেরেছি এটা কি পরিবার, মাই গুডনেস।